আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শূন্য রেখার আজকের আয়োজনে। আজ আমরা চলমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত আতঙ্কের বিষয় তৈরি হয়েছে যেটিকে নিয়ে, সেটি হচ্ছে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন। সেটি ছড়িয়ে পড়েছে। আবার সারা পৃথিবীতে মানুষ করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য বুস্টার ডোজ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কোনো দেশ, প্রায় সকল মানুষ, কোনো দেশ একটি বিশেষ বয়স পর্যন্ত প্রস্তুতি নিচ্ছে। একই সাথে অমিক্রন ছড়িয়ে পড়েছে ভয়াবহভাবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সবাই যার যার মতামত দিচ্ছেন, সচেতন করার চেষ্টা করছেন। মূলত এই মুহূর্তে বাংলাদেশ এবং বিশ্বের বাংলা ভাষাভাষী অনেক মানুষই ইউকে, লন্ডন সহ অন্যান্য শহরে বসবাস করেন। তো এই দুই কমিউনিটিতে আসলে আমাদের অবস্থাটা কিরকম সেই বিষয়গুলো আমরা পুরোপুরি জানার চেষ্টা করব আজকের শো থেকে। কে জয়ী হতে যাচ্ছে তা আসলে অমিক্রন নাকি বুস্টার ডোজ, এরকম একটি সমীকরণের সামনে আমরা দাঁড়িয়ে। আজকে আমাদের শূন্য রেখার অতিথি আছেন দুজন। আমি প্রথমে তাদেরকে আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন চিকিৎসক ডক্টর জাকি রেজওয়ানা আনোয়ার, FRSA। তিনি দ্য সেন্টার ফর ইন্টারন্যাশনাল চাইল্ড হেলথের মাদার অ্যান্ড চাইল্ড হেলথ স্পেশালিস্ট। আমার খুবই ভালো লাগছে তিনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। তার একই সাথে আরো একটু বলতে হয় যে তিনি একজন গুরুত্বপূর্ণ সংবাদকর্মী এবং কলামিস্ট। তাকে নানাভাবে পাই এবং সবচেয়ে বড় কথা আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তার এই বিষয়টি নিয়ে যে ধারণা তিনি পোষণ করছেন বা আমাদেরকে যে পরামর্শ দিবেন সেটি মূলত জানার চেষ্টা করব। তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্তরাজ্যের লন্ডন থেকে এবং আমাদের সাথে বাংলাদেশের ঢাকা থেকে যুক্ত হয়েছেন আরেকজন, তিনি শাহাদত হোসেন, সাংবাদিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরেকটি বিষয় উল্লেখ করতে হয়, তিনি বাংলাদেশের সম্মুখ যোদ্ধা যারা সাংবাদিক হিসেবে কাজ করেছেন তাদের মধ্যে একেবারেই প্রথম সারির এবং প্রথম দিকে আক্রান্ত ভুক্তভোগী গণমাধ্যম কর্মী এবং সম্মুখ যোদ্ধা। তার আরো বেশ কিছু কাজ রয়েছে, এখন পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ ফলো আপের মধ্যে রয়েছেন। তো তার কাছ থেকে তার অভিজ্ঞতা এবং তার কাছ থেকে তথ্য জানবো বাংলাদেশের চিত্রটা। তো আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের শোতে। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত করবার জন্য। অনেক ধন্যবাদ। আমি প্রথমে একটু আপনার কাছে জেনে নিতে চাই, আসলে এই যে বলা হচ্ছে অমিক্রন আবার এসেছে, অমিক্রন খুবই ভয়াবহ এবং এই যে টেড্রোস আধানম যিনি বলেছেন যে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে অমিক্রন, অর্থাৎ এর সংক্রমণ হবার ক্ষমতা খুব বেশি। তো এটি আসলে আপনি চিকিৎসক হিসেবে কি বলবেন, এটি আসলে কতটা ভয়াবহ আমাদের জন্য? এবং এটি যারা আমরা কেউ কোনো বয়সের মধ্যে তো এরকম আছেন যে এখনো টিকা নেননি বা একটি নিয়েছেন দ্বিতীয়টা নেননি, কেউ বা প্রথম দুটো নিয়েছেন বুস্টার নেননি, তাদের জন্য আসলে বার্তাটা কি? ধন্যবাদ। আপনি জেনে থাকবেন যে এই প্রথম থেকে কোভিড যখন শুরু হয়েছিল তখন থেকে একটার পর একটা নতুন ধরন আসছে, যেটাকে আমরা মিউটেশন বলে থাকি। যে একটা ভাইরাস যখন কারো শরীরে প্রবেশ করে, সেটা যখন মাল্টিপ্লাই করে সবসময় সঠিকভাবে মাল্টিপ্লিকেশনটা হয় না, সে কারণে একটু চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা মিউটেশন বলি। তো এই যে অমিক্রনের কথা আপনারা শুনতে পেরেছেন, এর আগে আপনারা ডেল্টার কথা শুনেছেন, পিটার কথা শুনেছেন। এই অমিক্রনের মধ্যে মিউটেশনটা এত বেশি মিউটেশন হয়েছে এবং এমন এমন জায়গায় হয়েছে যার কারণে ট্রান্সমিসিবিলিটি বা আপনি যেটা বললেন যে সংক্রমণের হারটা খুব বেশি, অন্তত 5 থেকে 7 গুণ বেশি বলা হচ্ছে ডেল্টার থেকে। এখন এখানে দুটো বিষয় বিবেচনা রয়েছে। একটা হচ্ছে যে সংক্রমণের হারটা কিরকম, আরেকটা হচ্ছে যে এটা কতটা ভয়াবহ। এবং তৃতীয় আরেকটা পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রচলিত যে ভ্যাকসিন গুলো আছে সেগুলোতে এটা কতটা কাজ হবে। এখন সংক্রমণের কথা এটা ভালোভাবে এস্টাবলিশ, সমস্ত বিজ্ঞানী মহলে আমরা সবাই এখন জানি যে এটা সংক্রমণ অনেক বেশি। কারণ রিসেন্টলি একটা হংকং এ একটা স্টাডি হয়েছে, ওখানে দেখা হয়েছে যে এই যে আমরা যে আমাদের যে বাতাস মানে এয়ার টিউব যেটা, এবং সেটা ভাগ হয়ে যে দুটো ব্রঙ্কাস হয়, ব্রঙ্কিওলাই বলি আমরা, ফুসফুসের মধ্যে যে শাখা প্রশাখা গুলো ঢোকে, সেগুলোতে ডেল্টা যতটুকু মাল্টিপ্লাই করতে পারতো এর 70 গুণ বেশি মাল্টিপ্লাই করতে পারে। তার মানে এটা হচ্ছে এটা ছড়াচ্ছে অনেক বেশি। কিন্তু আসার কথা হচ্ছে যে এটা ফুসফুসে যে বায়ুর যে থলেগুলো আছে সেগুলো তো অত বেশি প্রদাহ করতে পারে না। সেজন্য এখনো পর্যন্ত আপনারা জানেন যে সাউথ আফ্রিকাতে প্রথম এটা শনাক্ত করা হয়েছিল। সাউথ আফ্রিকা থেকে যেরকম আমরা ডেটা যেরকম পাচ্ছি, ইউকে তো সেই একই রকম ডেটা, মানে খুবই কনসিস্টেন্ট ডেটাগুলো যদি আমি অ্যানালাইসিস করি। তো এই দুটোতেই দেখা যাচ্ছে যে সংক্রমণের হার অনেক বেশি, কিন্তু ভয়াবহতার হার ডেল্টার মতো অতটা না। তবে
তার চাইতেও এখন বড় কথা হচ্ছে যে এখানে আবার কথাটা আমি বলি আবার শুধরাতে চাই এই কারণে যে এটাকে আবার যেন সবাই দর্শকরা খুব হালকাভাবে না নেন। কারণ কথা হচ্ছে যে ধরেন একটা সোজা হিসাব যদি বলি যে 100 জনে 0.5% যদি হসপিটালাইজ হয় বা মারা যায়, তাহলে 100 জনে 0.5% আপনার কাছে শুনলে মনে হবে খুব কম, কিন্তু সবাই যখন একসঙ্গে আক্রান্ত হবে তখন মিলিয়ন মিলিয়ন লোকের ভিতর এই হসপিটালাইজেশনের সংখ্যা তো অনেক বেশি বেড়ে যাবে। তখন ওই দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু সেইটাকে মোকাবেলা করতে পারবে। মোকাবেলা যদি করতে না পারে তখন যে মানুষ মারা যাবে কোভিডে এবং নন কোভিডে, সেই পরিস্থিতি অনেক ভয়াবহ হবে। সেজন্যই কিন্তু আমরা সবাই চিন্তিত। অনেক অনেক ধন্যবাদ। আসলে কিছুটা আমরা বুঝতে পারছি যে এইটার আসলে ভয়াবহতা এখানে যে অতি দ্রুত সংক্রমিত হচ্ছে এবং সেটি বেড়ে চলেছে। শাহাদত হোসেন, আপনি একটু আমাদের বলবেন যে নানা রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে বাংলাদেশে এখন কিন্তু একই সাথে দুটো জিনিসই চলছে। উন্নত বিশ্বের মতো বুস্টার ডোজ শুরু হয়েছে গত 19শে ডিসেম্বর এবং 11 তারিখে প্রথম অমিক্রন বাংলাদেশে শনাক্ত হয় 2জন মহিলা খেলোয়াড়ের শরীরে। তারপরে তাহলে অর্থাৎ ধরে নেওয়া যায় যে বাংলাদেশে আরো অনেকের শরীরে যে কোনো সময় সংক্রমিত হতে পারে। এইরকম একটি পরিস্থিতিতে যে সমস্ত স্টেপস নেওয়া হয়েছে বাংলাদেশে, হাসপাতালগুলো যে পরিস্থিতির মধ্যে দিয়ে আছে, সাধারণ মানুষের সচেতনতা, সব মিলে চিত্রটা কেমন দেখছেন অমিক্রন আসার পরে? আপনি যেটা বলছিলেন যে গেল 11 তারিখে বাংলাদেশে প্রথম ওমিক্রন সংক্রমণ 2 জনের শরীরে সেটি আইডেন্টিফাইড স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন। এরপরে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে ওমিক্রন সংক্রমণের আর তেমন একটা খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। একটা বিষয় লক্ষণীয় যে ওমিক্রন এখন পর্যন্ত আমরা জানি যে বিশ্বের প্রায় 90টা দেশে শনাক্ত হয়েছে, এর মধ্যে বাংলাদেশেও। কিন্তু ওমিক্রন নিয়ে মানুষের তেমন একটা সচেতনতা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না। যারা গণমাধ্যম কর্মী আছি আমরা দেখছি যে অতি সম্প্রতি বাংলাদেশে বেশ জাতীয় অনেকগুলো অনুষ্ঠান হয়েছে, রাজনৈতিক বেশ কিছু কর্মকাণ্ড হয়েছে এবং 16ই ডিসেম্বর একটা ছুটি ছিল, সেখানে আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে বড় যে সমুদ্র সৈকত, সেখানে লক্ষাধিক মানুষের উপস্থিতি। সেই সব জায়গাতে দেখা গেছে আসলে মানুষের তেমন একটা যে সচেতনতা, বাড়তি সচেতনতা করোনার জন্য যেটা নেওয়া হয়, পরবর্তীতে যখন ডেল্টা এসেছে, এর পরবর্তীতে এখন চলছে ওমিক্রন, এসব নিয়ে মানুষের খুব একটা বেশি সচেতনতা এখন আর দেখা যাচ্ছে না। তো আজকে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে তিনি আকুল আহ্বান জানিয়েছেন যে এই ওমিক্রনের পরিস্থিতি যেন ভয়াবহ না হয়, সে কারণে মানুষ যেন যে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য যেই বিষয়গুলো পালন করতে হয় সেই জিনিসগুলো পালন করার জন্য স্বাস্থ্যমন্ত্রী আজকে অনুরোধ জানিয়েছেন। তো সবকিছু মিলে যেটা মনে হচ্ছে যে করোনা পরিস্থিতি, ওমিক্রনের ভয়াবহতা যতই পৃথিবীতে ছড়াক না কেন, বাংলাদেশে আসলে সেটার প্রভাব সাধারণ মানুষের মধ্যে খুব একটা বেশি দেখা যাচ্ছে না। তবে সরকারের ব্যাপক প্রস্তুতি আছে, এটা বলা যায়। ধন্যবাদ আপনাকে শাহাদত হোসেন। আসলে এইটা একটা ব্যাপার, আমার মনে হয় জাকির রেজওয়ানা, আপনি চিকিৎসক এবং একই সাথে সাধারণ মানুষের তো এক ধরনের প্রবণতা লক্ষ্য করেন যে যখন কিছুটা ঢিলে ঢালা হয়ে যায় তখন মানুষের মধ্যে মাস্ক কম ব্যবহার করা, তারপরে হ্যান্ড স্যানিটাইজ কম করা, বা ভিড়ভাট্টার মধ্যে গেলেও খুব বেশি গুরুত্ব না দিয়ে এই ব্যাপারগুলো বাড়তে থাকে। বাংলাদেশেও রয়েছে, এখানে রয়েছে। আপনি একটু পরামর্শ দেবেন যে চিকিৎসার ক্ষেত্রে সব ধরনের বিষয়ে মানুষকে সচেতন থাকতে বলা হয়েছে, এই কথাটি বলা হয়, মানুষকে একটু বেশি সচেতন হওয়ার কথা বলা হয়। এই সচেতন হওয়া বলতে আসলে অমিক্রনের ক্ষেত্রে কিভাবে সচেতন হবে? ওই একই রকম শুধু হাত ধোয়া বা স্যানিটাইজ করা এবং মাস্ক পরা, নাকি অমিক্রনের জন্য বাড়তি সচেতনতার প্রয়োজন আছে? ধন্যবাদ। আসলে ভেরিয়েন্ট যতই চেঞ্জ হোক না কেন, এটা মোড অফ ট্রান্সমিশনটা কিন্তু একই রয়েছে। ওই সেই একই ওই মাস্ক পরা, এবং যেহেতু মোড অফ ট্রান্সমিশন একই রয়েছে কাজেই সেটা প্রতিহত করার পদ্ধতিগুলো একই রয়েছে, যেমন মাস্ক পরা। এখানে একটা প্রসঙ্গ বলে রাখা, একটা বিষয় খুব উল্লেখ না করলেই নয়, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের অনেকের ধারণা বিশ্বব্যাপী, বাংলাদেশ সহ, আমাদের বাংলাদেশের খবর তো পড়ি, আমি পরশু দিনও পড়লাম যে বাংলাদেশে ফাইজার এসছে, বুস্টার ডোজ 7,000 এসছে, পরীক্ষামূলক ভাবে দেওয়া হবে। তা আমি যেটা দেখেছি যে আমার সহ অতিথি যিনি বললেন একটু আগে যে বাংলাদেশে
মাস্কটা অতটা পরা হচ্ছে না। আসলে মানুষজন একটা কোভিড ফ্যাটিক বলে, যে এতদিন ধরে একটা বিধি নিষেধ মানতে মানতে মানুষের আর ওই জিনিসটা নেই। এখন যে প্রসঙ্গটা বলতে চাই, এবং অনেকে মনে করেন বাংলাদেশে, আমার অনেকের সাথে পার্সোনাল লেভেলে কথা হয়েছে, তারা মনে করেন যে আমি তো ভ্যাকসিন নিয়েছি, আমি তো এখন আমাকে আর কোনো চিন্তা করতে হবে না। ব্যাপারটা কিন্তু তা না। আমি মানে আপনার মাধ্যমে এটা বাংলাদেশের জনগণকে বলতে চাই যে ভ্যাকসিন যখন ট্রায়াল হয়েছিল তখন ভ্যাকসিনের উদ্দেশ্য ছিল যে সিভিয়ারিটি, অসুখ যাতে আপনার বেশি না হয়, যাতে আপনি হসপিটালাইজ না হন, যাতে আপনার মৃত্যুর ঝুঁকি কমে, সেই জন্য কিন্তু ভ্যাকসিনগুলো বানানো হয়েছিল। এবং ভ্যাকসিন সেই অর্থে সফল। ভ্যাকসিন কিন্তু কখনোই ট্রান্সমিশনটাকে বন্ধ করেনি, কারণ আপনার থেকে আমি একজনকে ছড়াচ্ছি, আপনি আরেকজনকে ছড়াচ্ছেন, সেইটা বন্ধ করার জন্য কিন্তু ভ্যাকসিন কখনো ট্রায়াল করা হয়নি। কাজে ভ্যাকসিনের কাজ এক, এবং এই ট্রান্সমিশনটা বন্ধ করবেন আপনি কিভাবে? মাস্ক পরে, দূরত্ব বজায় রেখে, ভেন্টিলেশন করে। কাজে এটা কিন্তু মাস্ক এবং ভেন্টিলেশন, এই কথাটা আপনারাও সবাইকে বলবেন যে মাস্ক এবং ভেন্টিলেশন এই দুটোর কাজ কিন্তু ভিন্ন। এটা আইদার অর নয়। আপনি মাস্ক পরবেন ট্রান্সমিশন প্রিভেন্ট করার জন্য, যাতে আপনি না ছড়ান। আপনি তো ভ্যাকসিন নিলেও আপনি কিছু ছড়াতে পারেন, আর ভ্যাকসিন না নিলে তো আরো বেশি ছড়াবেন। সেই ছড়ানোটা বন্ধ করবেন। আর ভ্যাকসিন দেবেন যাতে আপনাকে যদি আপনি যদি ভাইরাসটা আপনার শরীরে দেহে প্রবেশ করেও তারপরে যাতে আপনি খুব বেশি অসুস্থ না হন, আপনাকে হসপিটালে যেতে না হয়। কাজে এই বিষয়টা আমি খুবই গুরুত্ব দিয়ে বলতে চাই যে মাস্ক এবং ভ্যাকসিন নিলেও মাস্ক ব্যবহার করবেন। তাছাড়া বাড়িতে আপনার এই যে শীতকালে দেখা যায় যে আমরা জানালা দরজা বেশি খুলি না, এই দরজা জানালা খুলে দিয়ে এটা ভেন্টিলেশনের যতটা সম্ভব কোনো কারোর সঙ্গে দেখা করা যদি বাইরে করা যায়, এবং ইনডোরে যখন মানে খুব বেশি বড় অনুষ্ঠান এগুলো না করা, কোথায় যাওয়ার হলে এটা মানে চিন্তা করতে হবে যে এই জায়গাটাতে যাওয়াটা কি আমার জন্য জরুরি, এখানে তো না গেলেও চলে। বা যাওয়ার আগে যদি আপনি মনে করেন যে আপনার সর্দি বা জ্বর বা ক্লান্ত লাগছে বা যে কোনো ধরনের সিমটম ছোটখাটো, তাহলে আপনি যাবেন না। অর্থাৎ যত কম যাওয়া যায় এটাকে অ্যাভয়েড করা। অবশ্যই। এবং যদি আপনি সামান্যতম সিমটম আপনার ডেভেলপ করে, আপনি কখনো এটা ভাববেন না যে এটা একটু ঠান্ডা লেগেছে, ওইভাবে না করে আপনি যাবেন না, কারণ আপনি যদি যান আপনি আরো অনেক মানুষকে ছড়াচ্ছেন, যেহেতু দ্রুত সংক্রমণ হয়। অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়টি সবসময় থাকে যে আমি একটু স্পেসিফিক হতে চাই আপনার কাছে ডাক্তার জাকির রেজওয়ান আনোয়ার, যে আমাদের মধ্যে এক ধরনের প্রবণতা আছে সাধারণ মানুষের মধ্যে যে আমি তো টিকা নিয়েছি, যেহেতু টিকা নিয়েছি আমার আর মানে ভয় নেই, আমার যেহেতু ভয় নেই আমি তাহলে যে কোনো জায়গায় যেতে পারি, এমনকি মাস্ক না পড়লেও আমার সমস্যা নেই। যেটি আপনি বললেন এটা উচিত না, সেটা ঠিক আছে, কিন্তু এর থেকে এক ধাপ এগিয়ে যে একটু বয়স বেশি কিংবা শিশুরা কিংবা অন্যান্য শারীরিক সমস্যা মানুষের শরীরের মধ্যে থাকে, এগুলো সহ যারা আছেন তাদের ক্ষেত্রেও আসলে একই, এর আগে যেটি বলা হতো যে তারা আসলে বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে, এখনো সেটি রয়েছে নাকি তারা অনেকেই কিন্তু আবার ঝেড়ে টেড়ে যারা বাজারে যেতেন না অনেক বেশি, তারা বাজারে যেতে শুরু করেছেন, তারা বাইরে যেতে শুরু করেছেন, সেই স্বাভাবিক জীবনযাত্রায় থাকবে? এই সাবধানতাটা আমার মনে হয় চিকিৎসক হিসেবে আপনার পরামর্শ খুব জরুরি। অবশ্যই। কারণ আরেকটা কথা আপনি শুনে থাকবেন যে এই আপনি ভ্যাকসিন নিলেও আপনি যে প্রচলিত যে ভ্যাকসিন, এবং বাংলাদেশে তো মূলত কোভিশিল্ড দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার একটা লাইসেন্স দেওয়া হয়েছিল ভারতকে, একই জিনিস আর কি, কম্পোজিশন একই, সেটা দেওয়া হয়েছিল। এবং সেটার কিন্তু বুস্টার নেই এখন, আবার বাংলাদেশে নতুন করে ফাইজার গেছে। এখন যারা ধরেন 6 মাস আগে নিয়েছেন তাদের মধ্যে কিন্তু ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে আসছে, কিন্তু অনেকেই এটা বুঝতে পারেন না। এটা একটা ভুল ধারণার মধ্যে আছেন যে একবার হয়তো টিকাটা নিয়েছে আমি হয়তো অনেক দিন বা বাকি জীবন আমার আর আমি নিশ্চিত। এটাই মানে ভুল ধারণা যে আপনার যত দিন যাচ্ছে আপনি কিন্তু ওই জিনিসটা মানে প্রতিরোধ ক্ষমতাটা কমে আসছে। কাজে আপনাকে কিন্তু এখনো সেটা মেনটেন করতে হবে। আর আগে আমাদের ধারণা ছিল যে শুধু বয়স্ক লোকদের হয়, আপনি জানবেন যে এখন কিন্তু শিশুদের হচ্ছে। এবং আরেকটা কথা খুব জরুরি, সেটা হচ্ছে যে কোভিডে অনেকে মনে করেন যে আচ্ছা আমার একটা ছোট মানে হালকা একটু সর্দি কাশি হলো, আমি তো ভালো হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু লং কোভিড বলে একটা কথা আছে যে কয়েক মাস পরেও কিন্তু আপনার ওই যে ব্রেইন ফগ, ঠিক মতো চিন্তা করতে পারে না, বা অবসাদ, এই যে লং কোভিডের এফেক্টটা কিন্তু অনেক বেশি। এটা কিন্তু আমাদের বাংলাদেশের লোকেরা অনেকেই গুরুত্ব দিয়ে চিন্তা করেন না। ওনারা মনে করেন যে সর্দি কাশি হলো 2 দিনে ভালো হয়ে গেলাম, আসলে এমন তো কিছু কঠিন কিছু না, ডাক্তাররা কেন এত বারবার বলছেন। কিন্তু এটার যে লং টার্ম ইম্প্যাক্টটা কত, এই জিনিসটা কিন্তু বোঝা দরকার। লং কোভিড কিন্তু একটা মানে এখনো অনেক কিছু রিসার্চ করেও শেষ করা হয়নি। কাজে আমি সবাইকে সতর্ক করতে চাই বিষয়টার উপরে।
সেটা সেটা আরো আসলে ভয়াবহ ব্যাপার। আপনাকে ধন্যবাদ। আমি একটু শাহাদাত হোসেন আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের মানুষের অসচেতনতা এই বিষয়গুলো রয়েছে। আপনি একটু টিকার দিকটা একটু বলবেন আমাকে, যে আমি যেমন লন্ডনের এখানকার কথা বলতে পারি, যে এখানে কিন্তু 60 বছর বা 40 বছর এরকম কোনো বাধা এই মুহূর্তে নেই। প্রায় 18 বছর বয়স পর্যন্ত যে কেউ হেঁটে যে যদি আগে থেকে শিডিউল করে যেতে পারেন তাহলে ঠিক আছে, সেটিও সুযোগ আছে। আবার সরাসরি যে কেউ টিকা নিয়ে আসতে পারেন। বাংলাদেশে আসলে কিভাবে টিকাটা দেয়া হচ্ছে এবং বয়স নির্ধারিত রয়েছে এবং মানুষের মধ্যে সেই উৎসাহটা রয়েছে কিনা যে না এই টিকাটা, বিশেষ করে বুস্টার ডোজ? না, বুস্টার ডোজের যে কার্যক্রম সেটি এখনো সেভাবে করে শুরু হয়নি, তবে রেগুলার যে টিকার কার্যক্রম সেটি কিন্তু চলমান আছে। এবং আপনি জানেন যে শিক্ষার্থীদেরও কিন্তু টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে। আজকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তিনি সচিবালয়ে বুস্টার ডোজ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ বড় আকারে বাংলাদেশে বুস্টার ডোজের যে কার্যক্রম সেটি চালু হবে এবং সেখানে যারা ফ্রন্ট লাইনার, অর্থাৎ চিকিৎসা কর্মী, ব্যাংকার বা গণমাধ্যম কর্মী, তার পাশাপাশি 60 যারা আছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই বুস্টার ডোজটা দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যদেরকেও এই যে বুস্টার ডোজের আওতায় নিয়ে আসা হবে। এর আগে রেগুলার যে টিকা কার্যক্রম, সেই টিকা কার্যক্রম কিন্তু ব্যাপক উৎসাহ, আমি মনে করি যে সাধারণ মানুষ যারা নিবন্ধন করে তারা কিন্তু প্রতিদিনই নিচ্ছেন। এই কার্যক্রম চলমান আছে। তবে বুস্টার ডোজের কার্যক্রম ব্যাপকভাবে খুব শীঘ্রই শুরু হচ্ছে এবং আজকে এই বুস্টার ডোজ নিয়ে একটি দিক নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি বলেছেন যে 60 মানুষদেরকে প্রায়োরিটি দেওয়া হবে এবং যারা ফ্রন্ট লাইনার তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই বুস্টার ডোজটা দেওয়া হবে। তো আশা করছি আমরা যে বিগত দিনে যে টিকা দেওয়ার যে কার্যক্রম যেভাবে চলছিল, বুস্টার ডোজের যে কার্যক্রম খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে, সেটি আশা করা যাচ্ছে যে ভালোভাবেই হবে। আমার মনে হয় যে এই যে মানুষের মধ্যে আলোচনা, এটার মধ্যে দিয়ে আবার গণমাধ্যম একটু সচেতন হলে আরেকটু মানুষ সচেতন হতে পারে বা বুঝতে পারে যে আসলে এটার গুরুত্ব রয়েছে। যেমন চিকিৎসকরা, যে জাকির রেজওয়ান আনোয়ার তিনি যেটা বলছিলেন। বাংলাদেশের ব্যাপারে একটু শাহাদাত ভাইয়ের সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই। বাংলাদেশে এই যে এখন যে নতুন যে ফাইজার 3-4 দিন আগে যেটা এলো, যেটা বুস্টার ডোজে বলা হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে প্ল্যান করা হবে, 60 আপনি বলছেন সেটা এক্স্যাক্টলি তাই। এবং হ্যাঁ, এবং আইনমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওনারা নিয়েওছেন, মানে 60 বেশ কয়েকজন মন্ত্রী, 5 জন মন্ত্রী একসাথে নিয়েছিল, সেরকম ছবিও গণমাধ্যমে এসেছে। আমি নিউজটা পড়েছি সেদিন, পরশুদিনই। আমি যেটা বলতে চাইছি যে বাংলাদেশে কিন্তু মানে গত 1 সপ্তাহের আগের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যেটা বলছে যে একটা ডোজ দেওয়া হয়েছে 6 কোটি মানুষকে আর ডাবল ডোজ দেওয়া হয়েছে 4 কোটি মানুষকে। তাই যদি অবস্থা হয় তাহলে আমাদের তো ডাবল ডোজ মানে বুস্টার তো দেওয়া হবে ওই 4 কোটি মানুষের থেকে যাদের ডাবল ডোজ দেওয়া হয়েছে। কাজে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষকে একটা ডোজও দেওয়া হয়নি, আমি মনে করি যে এই যে 18 কোটি মানুষের এই দেখা গেল যে 14 কোটি মানুষই তো একটা ডোজই পায়নি, কাজে 12 থেকে 14 কোটি। কাজে তাদেরকে কিন্তু প্রথম ডোজটা এবং সেকেন্ড ডোজটা দেওয়াটা বেশি জরুরি। আপনি যথার্থ বলেছেন। আপনি নিশ্চয়ই জানবেন বিষয়টা, টিকার স্ক্যারসিটি ছিল এবং ভারতের সাথে বাংলাদেশের টিকা নিয়ে অনেক বড় একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। শুরুর সময়কার কথা বলছি, বাংলাদেশে যখন অ্যাস্ট্রাজেনিকার টিকাটা আসে, কোভিশিল্ড বাংলাদেশে প্রথম উপহার হিসেবে, এর পরপরই কিন্তু এর আগেই ভারতের সাথে আমাদের টিকার বিষয়ে অনেক বড় একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল। পরবর্তীতে টিকার স্ক্যারসিটির জন্য ভারত বাংলাদেশের সাথে যেই টিকা দেওয়ার কথা ছিল সেটা তারা টিকা দেয়নি, বাংলাদেশকে দেয়নি, যে কারণে হঠাৎ করে একটা স্ক্যারসিটি তৈরি হয়েছিল। স্ক্যারসিটি পরবর্তীতে চায়না থেকে সিনোভ্যাক, তারপরে রাশিয়া, বেশ কিছু দেশ থেকে এবং আমেরিকা থেকে কিছু উপহার হিসাবে টিকা এসেছে। তো সেভাবে করে বাংলাদেশ সরকার সামাল দেওয়ার চেষ্টা করছে। আপনি জানবেন যে প্রচুর মানুষ কিন্তু টিকার জন্য নিবন্ধন করেছে। এখনো প্রচুর মানুষ, আমরা দেখি যে ঢাকার যে হাসপাতালগুলো, আপনার ঢাকা মেডিকেল কলেজ, তারপর বঙ্গবন্ধু
জি। মেডিকেল কলেজ হাসপাতাল সহ পুলিশ হাসপাতাল, এইসব হাসপাতালগুলোতে এখনো কিন্তু টিকার জন্য দীর্ঘ লাইন। অর্থাৎ টিকা নেয়ার ক্ষেত্রে কিন্তু মানুষের আগ্রহের কোনো কমতি নেই বাংলাদেশে। অর্থাৎ সাদত ভাই, আপনি যেটা বলছেন যে প্রথম দিকে যে অস্বস্তি ছিল, মানুষ যেতে চেত না, সেই বিষয়টা কাটিয়ে উঠেছেন সাধারণ মানুষ, এখন যেতে চায়, টিকা নিতে চায় অনেকেই। একদমই পুরোপুরি মানে সিনারিও পুরোটা চেঞ্জড। যেমন করোনার ক্ষেত্রে মানুষ যেমন বিধিনিষেধ একদমই মানছে না, এটা একদিক। অন্যদিকে কিন্তু মানে ম্যাসিভলি মানুষ কিন্তু ইন্টারেস্টেড। এবং আপনি জানবেন যে এত মানুষ মানে রেজিস্ট্রেশন করেছে টিকার জন্য, তো সে অনুযায়ী কিন্তু সরকার দিয়ে শেষ করতে পারছে না। আপা যেটা বলেছেন, এখনো কিন্তু অনেক মানুষ, প্রায় 2 কোটির উপরে মানুষ আছে যারা সেকেন্ড ডোজ দিতে পারেননি। তবে হ্যাঁ, সরকার সেই জায়গাতে কাজ করছে। 12 কোটির উপরে। হ্যাঁ 12 কোটির উপরে। 12 কোটির উপরে, রাইট। না, আমি বলছিলাম যে ফার্স্ট ডোজ দেয়া হয়েছে এবং সেকেন্ড ডোজ দেয়া হয়নি। হ্যাঁ, তো আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে মানে বাংলাদেশের তো আপনার তো গণমানুষের কথা চিন্তা করতে হবে, তো কাজে এই যে বুস্টার যেটা নিয়ে এসছেন, সেটা তো বুস্টার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা বা কোভিশিল্ডের তো বুস্টার নেই। এখন বুস্টার আছে আপনার বাংলাদেশে গেছে, মডার্না গেছে কিছু, আর ফাইজার গেছে। তো এগুলোর তো কোল্ড চেইন মেনটেন করা -70 -20 রাখা, এগুলো তো গ্রামে গঞ্জে নিয়ে যাওয়া সম্ভব না। কাজে আমাদেরকে তো মোর প্র্যাগমেটিক হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে। আমাদের কৃষক সাধারণ মানুষ যারা আছেন গ্রামে গঞ্জে মফস্বলে, তাদেরকে আমি মনে করি যে ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ কোভিশিল্ড, যেটার মধ্যে কোল্ড চেইন এত মেনটেন করতে হয় না, ওইগুলোতেই আমাদের ফোকাস করা দরকার বেশি। অর্থাৎ আপনি কি এই জায়গাটি বলছেন এরকম যে বাংলাদেশে কোল্ড চেইন মেনটেন করা, যেটা হচ্ছে মাইনাস এত ডিগ্রি এবং এই রকম মেনটেন করে গ্রামগঞ্জ পর্যন্ত দেয়া কঠিন, সেটা তো দূরের কথা। এই মুহূর্তে যদি আমরা হিসাব করি তাহলে প্রথম এবং দ্বিতীয় ডোজ দেয়া নাই সেই মানুষগুলো তো ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে, কাজে তাদের কাছে আগে পৌঁছানো দরকার। মানে চিকিৎসক হিসেবে আপনার পরামর্শ সেটি? অবশ্যই, একদম আপনি ঠিকই বলেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে বাংলাদেশে যে শুধুমাত্র যদি আমরা মনে করি যে কোভিডটা কিন্তু ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আদার ডিজিজেস, কারণ আমরা যদি মনে করি যে খালি এলিট গ্রুপ ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ গুলো তারা আবার বুস্টার নিচ্ছে, কোভিড কিন্তু এমন একটা জিনিস না যে আমি ভালো থাকলেই যে থাকবো তা না, আমার ভালো থাকতে হলে আপনাকেও ভালো রাখতে হবে। কাজে আমি মনে করি আপামর জনসাধারণকে অন্তত ফার্স্ট ডোজ দেওয়া দরকার। এবং এই জায়গায় একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে শাহাদাত হোসেন, আপনি যেটি বলছিলেন যে সাধারণ মানুষের মধ্যে অনেক লম্বা লাইন, তারা সেকেন্ড ডোজের জন্য ঘুরছে হাসপাতালগুলোতে এবং যে দাঁড়িয়ে থাকছে, এই চিত্রটা আশাবাঞ্জক, সেটা ঠিক আছে, কিন্তু সেটা কি শুধু ঢাকার মধ্যে নাকি ঢাকার বাইরের চিত্রটা আসলে কিরকম? না, টিকা দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু সারা দেশে চলমান আছে। সেটি সারা দেশে চলমান আছে এবং আমরা দেখি যে সারা দেশেই কিন্তু টিকার ব্যাপারে গ্রামগঞ্জ শহর সব জায়গাতে কিন্তু টিকার ব্যাপারে বাংলাদেশের মানুষের ভীষণ আগ্রহ, যেটা প্রথম দিকে ছিল না। এখন সেটা সাধারণ মানুষের মধ্যে বেশ আগ্রহ হয়েছে। এবং শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও কিন্তু এই যে টিকা দেওয়ার যে আগ্রহ বা এবং আপনি জানবেন যে একটা নির্দিষ্ট পরিমাণে টিকা দেওয়া হয়। অর্থাৎ ধরেন একটা হাসপাতালে একদিনের জন্য 200 টিকা বরাদ্দ থাকে। কিন্তু অন্যদিকে এখানে কিন্তু অনেক মানুষ এখনো এমন আছে যারা টিকার জন্য অপেক্ষা করে আছেন, প্রথম ডোজে পাচ্ছেন না আর কি। তো এটা চলমান প্রক্রিয়া বাংলাদেশে, যেহেতু মানে একদমই লট অনুযায়ী বাংলাদেশে টিকাগুলো নিয়ে আসছে এবং আস্তে আস্তে করে দেয়া হচ্ছে। সক্ষমতার ব্যাপার তো একটা বলে কথা আছে। তো সেক্ষেত্রে সারা দেশে কিন্তু এই টিকা দেওয়ার কার্যক্রম চলমান আছে। তবে এটি মানে আস্তে আস্তে মানে সরকারের লক্ষ্যমাত্রা সারা দেশের মানুষকে টিকার সারা দেশের এবং বেশিরভাগ মানুষকে টিকা দেওয়া জরুরি। এবং অন্তত এখন যখন আমরা বুস্টার ডোজের কথা আলোচনা করছি, উন্নত দেশের 60 বছর পর্যন্ত না, যে কোনো বয়সের মানুষকে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে, তখন আমাদের দেশে প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়নি, সেটি শঙ্কার। আর তাছাড়া আমি আপনাকে এই প্রশ্নটা এই জন্যই করছি, এর মধ্যে আপনি জানেন যে বাংলাদেশে প্রথম পর্যায়ে যখন করোনা একেবারেই অপরিচিত একটি অবস্থা ছিল, করোনা মানুষ কেবল চিনছে জানছে, তখন সারা বিশ্ব যখন ভয়াবহতার কথা বলছে, তখন বাংলাদেশে অনেক মানুষ কিন্তু বলেছেন যে মাস্ক পরতে হবে না, করোনা আসলে কিছু না, এটা আমার অন্তত কিছু হবে না, এই ধরনের কিন্তু মানুষ মতামত দিয়েছে, যেটি আরো ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমি একটু বলতে চাই, এই সময়টাকে একটু ধরতে চাই, প্রসঙ্গটা কাছাকাছি থেকে আপনার কাছে, যে বাংলাদেশের মানুষের এই যে হাটে বাজারে যাওয়া, কাজ করা, এগুলোর কিছুটা স্বাভাবিক হয়ে আসছিল, যেটা অমিক্রন আসার আগে পর্যন্ত। সেই কারণে হয়তো আমার মনে হয় যে
একটু বেশি আক্রান্ত হবার সুযোগ রয়েছে বা রয়েছে কিনা। আর এই যে সময়টা ডিসেম্বর মাস, সারা পৃথিবীতেই এক ধরনের বর্ষ শেষের একটা উদযাপন থাকে, ক্রিসমাসের উৎসব, আমি লন্ডনের কথা বলছি, বা উন্নত অনেক দেশেই এই সময়টা উৎসব থাকে। আর আমাদের দেশেও কিন্তু ডিসেম্বরের শেষে এসে স্কুলের ছেলে মেয়েদের মধ্যে এক ধরনের উৎসাহ তৈরি হয়, নতুন বছর, তারা স্কুলে যাবে। তো এই সময়ে আসলে আপনার কোনো পরামর্শ আছে কিনা একজন চিকিৎসক হিসেবে জাকির রেজওয়ানা, যে এইগুলো থেকে আসলে কি বড় সিদ্ধান্ত নেওয়া উচিত, একটু লম্বা সময়ের জন্য বিরতি দেওয়া উচিত, নাকি এটি দূরত্ব মেনটেন করে এগুলো সবই করা যেতে পারে, মানে বিদেশ ভ্রমণ, স্কুল কলেজ যাওয়া, আমি এগুলোর ক্ষেত্রে বলছি। আচ্ছা, এখানে আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যে আপনার মানে লাইভস অ্যান্ড লাইভলিহুড, যেটাকে বলি জীবন এবং জীবিকা, এই দুটোর সঙ্গে একটা ব্যালেন্স রক্ষা করে তো আমাদের একটা ডিসিশন নিতে হবে। হ্যাঁ, এটার মধ্যে স্বাস্থ্য আসবে, এটার মধ্যে অর্থনীতি আসবে, এটার মধ্যে রাজনীতি আসবে। হ্যাঁ, এখন আপনি সবকিছু বন্ধ করে দিলেন। এখন আমি বাংলাদেশে অনেককে শুনেছি, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ওদেরকে আমি দেখেছি যে মানে দে আর ওয়ার্কিং ফ্রম হোম, কিন্তু ইভিনিং এ আবার ওর বাসায় বেড়াতে যাচ্ছে, পার্টি করছে, বার্থডে করছে, বিয়ে বাড়িতে যাচ্ছে, সবই হচ্ছে। তার মানে এই যে সরকার যে বলছে যে স্কুল বন্ধ, বাচ্চারা বসে বসে স্ক্রিনের সামনে দেখছে। হ্যাঁ, কাজে আমি মনে করি বাংলাদেশের জন্য কিন্তু ওই যে লকডাউন যেটাকে আমরা বলি, হ্যাঁ লকডাউন বলেন আর সার্কিট ব্রেকার বলেন, যে নামেই ডাকুন, মানে একটা রেস্ট্রিকশন। হ্যাঁ, এটা বাংলাদেশে রেস্ট্রিকশন দিলেই তো হলো না, এটা একটা কমপ্লায়েন্সের ব্যাপার আছে। যেই লোকটা খেতে পায় না, রিক্সা চালাতে হয়, তাকে আপনি কিভাবে রেস্ট্রিকশন দেবেন? আমি সেজন্য আমি ব্যক্তিগতভাবে এর আগেও আমি কয়েকবার বলেছি বিভিন্ন অনুষ্ঠানে যে বাংলাদেশের জন্য উচিত হলো একদম রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে যে মাস্ক নিয়ে দাঁড়িয়ে থাকবে, যে আমি তোমাদেরকে মাস্ক দিলাম, এবং মানে দরকার হলো তাদের বাড়িতে বাড়িতে চাল পৌঁছে দিলাম। একটা মানুষকে আপনি অভুক্ত রেখে তাকে তো আপনি, যে মানুষটা খেতে পারে না তাকে আপনি মাস্ক পরার জন্য জোর করতে পারেন না। কাজেই প্রত্যেককে মাস্ক দেওয়া উচিত। এইভাবে রেস্ট্রিকশন দিলে কিন্তু আপনি কাগজে কলমে রেস্ট্রিকশন হবে, কিন্তু এটা জনগণ কমপ্লায়েন্স, এটা জনগণ মানবে না। কাজে আমার কাছে মনে হয় যে জিনিসটা লং টার্মে, কারণ এই কোভিডটাতে কিন্তু যখন এসেছিল অনেকে বলতো যে এটা, আপনি যদি আপনাদের মধ্যে কে একজন বলছেন যে প্রথমে ভেবেছিল যে আমাদের এটা হয় না, আমরা গ্রামের মানুষ, এরকম অনেক মিডিয়াতে দেখেছি, অ্যান্টি ভ্যাক্সারদেরও দেখেছি, এটা হালাল হারাম নানান ধরনের প্রশ্ন আমরা এসব শুনেছি। কিন্তু কথা হচ্ছে যে এইটা তো 2-1 মাসে চলে যাওয়ার জিনিস না, এবং আরো যে ভ্যারিয়েন্ট আসবে না সেটাও তারও কোনো নিশ্চয়তা নেই, এবং এই প্যান্ডেমিকটা কিন্তু শেষ প্যান্ডেমিক নয়, আরো প্যান্ডেমিক আসবে। হ্যাঁ, কাজেই আমার মনে হয় মানুষ যেটা বোঝে, যেভাবে তাদের আর্থসামাজিক ব্যবস্থার সাথে মিল রেখে ওইরকম একটা টপ ডাউন একটা ডিসিশন নেওয়া হলো যে এখন লকডাউন, আমার মনে হয় না বাংলাদেশের জন্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কতটা কার্যকরী হবে। তার থেকে বরং মানে আমি বলি যে পাড়ায় পাড়ায় দাঁড়ায় দাঁড়ায় গিয়ে গিয়ে ভ্যাকসিন দিতে না পারো, মাস্ক দিয়ে আসো, চাল দিয়ে আসো, তাহলে মানুষ বুঝবে, মানবে। আমার ব্যক্তিগত মতামত এটা। অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ আপনার কথা থেকে আসলে গুরুত্বটা বোঝা যাচ্ছে যে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষের থেকে মানুষের ডিস্টেন্স মেনটেন করা এবং মাস্ক ব্যবহার করা, এটাতে অভ্যস্ত করে তোলা। আপনি যে বাংলাদেশে যেমন ধরেন লোক থাকে, হ্যাঁ, একটা 4-5টা বাচ্চা সে নিয়ে একটা রুমে থাকে, তাকে আপনি কি করে বলবেন যে মানে ডিস্টেন্স মেনটেন করতে? তার জন্য আপনি মাস্ক দিয়ে আসেন। সত্যি সত্যি বাস্তবতাটা আসলে বুঝে ডিসিশন নেয়া, সিদ্ধান্ত নেয়া। আপনার এই কথাটা খানিকটা মানে কি পুরোটাই একমত আমি, এই জন্য যে আমরা দেখেছি যে একটা সময় পর্যন্ত মানুষ মেনে চলেছে লকডাউন, কিন্তু লকডাউন থাকা অবস্থায় মানুষ ঘরের থেকে বের হয়ে আসছিলেন যখন তাদের পেশাগত প্রয়োজন, মানে রুটি রুজির প্রয়োজনটা বেশি হয়ে যায়, তখন কিন্তু বের হয়ে এসছে। আমি একটু সাদত হোসেন আপনার কাছে জানতে চাইলাম, বাংলাদেশে এই যে অনেক স্বেচ্ছাসেবীকে আমরা দেখতাম ঘরে ঘরে খাবার দেয়া, অনেক স্বেচ্ছাসেবীকে দেখতাম রাস্তার মধ্যে মাস্ক দেয়া, সেটাও কিন্তু একটা সময় স্বেচ্ছাসেবীরাও পিছু উঠতে শুরু করলেন, তারা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছিলেন, এবং মানুষের মধ্যে ওই প্রবণতা কমতে শুরু করেছিল শেষের দিকে, এবং শেষের দিকে আর ছিল না অনেকটা, যখন গাড়ি ঘোড়া খুলে গেল আর কি। তো এখন এই যে অমিক্রনকে নিয়ে সেই রকম সচেতনতা কি এসছে যে না আবার আমাদেরকে মাস্ক পরতে হবে, আবার একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে, প্রয়োজনে রাস্তার যেখানে ভিড় এড়িয়ে যাওয়া সম্ভব সেখানে এড়িয়ে যায়, এই সচেতনতা কি আপনার চোখে পড়ছে ঢাকায় বা বাংলাদেশের অন্যান্য জেলায়? একেবারেই না আপা, যেটা আমি এটা বলছি, আপার আগে প্রস্তাবটা আমার অসাধারণ লেগেছে, যে আসলেই বাংলাদেশের মানুষের এমন মানুষ ঢাকা শহরে যারা আছেন রিক্সা পুলার, দেখা যায় যে একটা মাস্ক কিনতে 10 টাকা লাগছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আপার যে পরামর্শটা, এটা দারুণ একটা পরামর্শ, যে ঢাকা শহরের মোড়ে মোড়ে
সরকারের পক্ষ থেকেই মাস্ক বিতরণ করা উচিত প্রিভেনশনের জন্য। আর আরেকটা প্রশ্ন করেছেন যে সচেতনতা, আসলে মানুষের মধ্যে ওমিক্রন নিয়ে খুব একটা সচেতনতা নেই ঢাকাতেও। কারণ আপনি খেয়াল করবেন, আপনি হয়তো খবর দেখেছেন, গেল কয়েকদিন রাজনৈতিক বেশ কিছু কিন্তু কর্মসূচি হয়েছে আমাদের 16ই ডিসেম্বর কেন্দ্রিক, আওয়ামী লীগ, এটা হয়ে থাকে, মানে ডিসেম্বর মাসে এই অনুষ্ঠানগুলো অনেক বেশি হয়ে থাকে। বিশাল অনুষ্ঠান, বিশাল জমায়েত হয়েছে, লক্ষ 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 মানুষ এসেছে এবং পর্যটনেও অনেক লক্ষ লক্ষ মানুষ, এবং এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে যে এদের মধ্যে মানে বলা চলে যে শতকরা 98% মানুষেরই মাস্ক নাই। তো এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে এটা সরকারের পক্ষ থেকেই কঠোর উদ্যোগ নেওয়া উচিত, এবং আপার যে পরামর্শ যে এই রাজধানী সহ আমাদের যে জেলা শহরগুলো, সেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে সরকারের পক্ষ থেকে যারা গরিব দুস্থ বা যাদের মুখে মাস্ক থাকবে না তাদেরকে মাস্ক বিতরণ করতে হবে। এটা আমাদের দেশের জন্যই আমি মনে করি মঙ্গল হবে। ঠিক, একেবারে ঠিক, আপনি ঠিকই বলেছেন। আমার মনে হয় মাস্ক বিতরণটা এত সাধারণ একটা বিষয় যে সরকার তো অবশ্যই নিতে পারে, আর অনেক অর্গানাইজেশন কিংবা হচ্ছে কোনো ব্যক্তিও কোনো কোনো ক্ষেত্রে উদ্যোগ নিয়ে কোনো কোনো অঞ্চলের জন্য ছোট ছোট, অর্থাৎ সম্মিলিত মানে উদ্যোগ ছাড়া আসলে করোনাকে ঠেকানো খুব কঠিন। কারণ করোনা যে কোনো দিক দিয়ে যে কোনো জায়গায় ছড়িয়ে পড়তে পারে, এই ধরনের একটি রোগ যেহেতু ছোঁয়াচে, মানে চূড়ান্ত ছোঁয়াচে, কাজেই আমার মনে হয় যে সোসাইটির মধ্যে সচেতনতা তৈরির কথা, যেটি প্রথম থেকে বলা হচ্ছে কিন্তু মানা হচ্ছে না ওইভাবে, বা মানতে পারছেন না অনেক দেশে। ডাক্তার জাকির রেজওয়ানা, আপনার কাছে আমি একটু মানে উল্টো করে প্রশ্ন করি। আমরা যে প্রেক্ষাপটে আলোচনা করছি সেখানে হচ্ছে গরিব মানুষ, তাদের হচ্ছে পেশাগত জীবন, রুটি রুজির ব্যাপারে এইভাবে ভাবছি, কিন্তু আপনাকে দুটো, আপনি জানেন আমি তারপরে উল্লেখ করতে চাই দুটো দেশের কথা। একটি হচ্ছে নেদারল্যান্ডস এবং আরেকটি হচ্ছে যুক্তরাষ্ট্র। এই দুটো দেশের কথা ভাবেন। নেদারল্যান্ডস লকডাউনের বিষয় ভাবছে, এবং এইরকম 25শে ডিসেম্বরের আগে এসে তারা এই জিনিসটা ভাবতে বাধ্য হচ্ছে, সেজন্য তো ভাবছে। আর একটু হচ্ছে যুক্তরাষ্ট্রে এত মানুষ মারা যাচ্ছে এবং তাদের যে সংক্রমণের হার সেটাও চূড়ান্ত। তারা তো গরিব দেশ না। এটার কারণটা কি আসলে? শুধুই সচেতনতা বা শুধুই টিকা না দেয়া, নাকি এর বাইরে মানে এই মানে অমিক্রনের ধরনেরও পার্থক্য রয়েছে? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে মাস্কের প্রসঙ্গে একটা কথা শুধু বলতে চাই, যে কথাটা আমি আগে বলেছিলাম যে রাস্তার মোড়ে মোড়ে, এটি কিন্তু ভিয়েতনাম করেছে, তাইওয়ান করেছে। তারা তো এমন ধনী দেশ না, তারা কিন্তু রাস্তায় পোস্টে পোস্টে টেলিফোন বুথের মতো ওখানে চাল আর মাস্ক রেখে দিয়েছিল। কাজে এটা আমাদের সরকার করতে পারে। এখন আসি আপনার প্রশ্নে নেদারল্যান্ডস এবং ইউএস এর কথায়। এখন নেদারল্যান্ডস এর কয়েকটা ফ্যাক্টর আছে। নেদারল্যান্ডস দেবেন আজকে থেকে শুরু হয়ে গেছে নেদারল্যান্ডসে জানুয়ারি 14 তারিখ পর্যন্ত একেবারে ফুল লকডাউন, মানে ইভেন রেস্টুরেন্ট বন্ধ, শুধু টেক অ্যাওয়ে আছে। নেদারল্যান্ডসের ব্যাপার হচ্ছে নেদারল্যান্ডসে কিন্তু মানে ইউকে বা ওই অনেক দেশের চাইতে পরে ভ্যাকসিনেশন শুরু হয়েছিল, এটা গেল এক কথা। আর 2 নম্বর কথা হচ্ছে পৃথিবীতে মানে টেস্টিং এবং জিনোম সিকোয়েন্সিং এ নেদারল্যান্ড কিন্তু ওয়ান অফ দ্য টপ। কাজেই যে দেশে আপনার সিকোয়েন্সিং হচ্ছে না, যে দেশের টেস্ট হচ্ছে না, সে দেশের পরিসংখ্যান আপনি শুনতে পাচ্ছেন না। নেদারল্যান্ডসে কিন্তু আপনি দেখবেন যে অনেক হাই, এখন কিন্তু নেদারল্যান্ডস হাই, তারপরে ইউকে, কানাডা, ইউএস এগুলো বাড়ছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের কথা আপনি কখনোই শুনবেন না, কারণ বাংলাদেশে ওইভাবে টেস্ট করা হয় না, জিনোম সিকোয়েন্সিংও হয় না। তো সেটা গেল একটা কথা। নেদারল্যান্ডে কিন্তু কয়েকটা ফ্যাক্টর একসাথে, তাদের দেরিতে শুরু হয়েছিল, তারপরে তাদের টেস্টিং হয় বেশি, জিনোম সিকোয়েন্সিং হয়। আরেকটা জিনিস যেটা হয়েছে নেদারল্যান্ডসে, আপনি শুনে থাকবেন যে ওখানে কিন্তু অ্যান্টি ভ্যাক্সার, যারা ভ্যাকসিনের বিরুদ্ধে, এই একটা গ্রুপটা কিন্তু খুব বড় না, কিন্তু দে আর ভেরি ভোকাল। ওরা কিন্তু সোশ্যাল মিডিয়া বলেন বা সব জায়গাতেই। এবং দুঃখজনক বিষয় হচ্ছে এটা যে আমাদের দরিদ্র দেশগুলো ভ্যাকসিন পাচ্ছে না, ভ্যাকসিন ন্যাশনালিজমের জন্য। আর উন্নত দেশগুলো তারা পাচ্ছে, তারা ওই অ্যান্টি ভ্যাক্সার এইসব নানা ধরনের প্রোপাগান্ডা করে দিচ্ছে না। কাজেই নেদারল্যান্ডসে আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে অ্যান্টি ভ্যাক্সার এবং টেস্টিং বেশি হয়, আর তাছাড়া ওরা শুরু করেছে ভ্যাকসিনেশন দেরিতে। এর বাইরে আরেকটা হচ্ছে যে এখন যে অমিক্রনের যে নতুন ভ্যারিয়েন্টটা এসছে, সেটা কিন্তু প্রচলিত যে ভ্যাকসিন, সেটা 2টো ডোজে কিন্তু একে যথেষ্টভাবে সংক্রমণটা ঠেকাতে পারছে না। হ্যাঁ, সেই জন্য কিন্তু বুস্টার যখন দেওয়া হয় তখন এটাকে অনেকখানি প্রতিহত করা যায়। কারণ
প্রথমেই যেটা আমরা আলোচনা করলাম যে এমন মিউটেশন হয়েছে এটাতে বিশেষ বিশেষ জায়গায় স্পাইক প্রোটিনে, যার জন্য ট্রান্সমিসিবিলিটি খুব বেশি। কাজে যারা ভ্যাকসিন নেননি তাদের তো খুব বেশি হচ্ছে এবং তারা সাফার করছেন বেশি, আর যারা ভ্যাকসিন নিয়েছে তারাও আক্রান্ত হচ্ছে। কাজে নাম্বার অফ কেস বাড়ছে নেদারল্যান্ডসে। ইউএস এর কথা যদি আসেন, ইউএস এর কথা খুব সিমিলার কিন্তু একটু ডিফারেন্ট। ইউএস এর ব্যাপারটা হচ্ছে যে ইউএস এর এই 50টা স্টেটের মধ্যে এক একটা স্টেট মনে হয় এক একটা দেশের মতন, কারণ ওদের প্রত্যেকের পলিসি আলাদা, সংখ্যা বেশি এবং বিশাল জায়গা। আপনি এক স্টেটের থেকে আরেক স্টেটে গেলে দেখবেন যে তার মানে কোনো পলিসির একেবারে টোটালি চেঞ্জ। এখন নিউ ইয়র্কে খুব বেশি বাড়ছে এবং কোনো কোনো স্টেটে কিন্তু ভ্যাকসিন নিচ্ছেই না, এবং দেখা যাচ্ছে ডেমোক্রেট যেসব স্টেটে সেখানে না হচ্ছে, রিপাবলিকান যেসব এরিয়াতে ট্রাম্পের সাপোর্টার তারা সেসব অ্যান্টি ভ্যাকসার। হ্যাঁ, মানে ইউএসএ তেও কিন্তু সেই জিনিসটা, কারণ যেহেতু মানে ইউএসএ তো ইউএসএ বলেন ইউকে বলেন এসব জায়গায় তো ভ্যাকসিনের কোনো অভাব নেই। ইউএসএ তো প্রচুর ভ্যাকসিন, মানে এই মানুষদেরকে 10-12 টাইমস দেওয়া হলেও ভ্যাকসিন শেষ হবে না। কিন্তু তারপরে ওই যে অ্যান্টি ভ্যাকসাররা এখানে কিন্তু খুব ভোকাল, এরা এই কারণে কিন্তু এখানে অনেকে মারা যাচ্ছে। এবং ইদানিং অনেকে হাসপাতালে অ্যান্টি ভ্যাকসাররা যারা ভ্যাকসিন নেননি আগে মারা যাচ্ছেন, তারা মারা যাওয়ার আগে এখন দেখি ভিডিও টিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে যে এটা একটা ইউএসএ তে একটা বড় কারণ। বুঝতে পারছি মানে সব জায়গায় একটা যৌক্তিক কারণ রয়েছে। আমরা আপনার কাছে যেটা জানেন, চিকিৎসক হিসেবে অনেক জায়গা আপনি দেখছেন, নানাভাবে বিশ্লেষণ হচ্ছে, প্রতিনিয়ত এগুলো আপডেট হচ্ছে, কাজে এটা পরিবর্তন হবে। আমি একটু বাংলাদেশের জায়গাটাই বলতে চাই। আপনি যে জায়গাটি বললেন আমেরিকার ক্ষেত্রে, সেটি ওই রকম একটি দেশে রাজনৈতিক একটা সমীকরণ কাজ করে যে এখানে কে ডেমোক্রেট কে কোন জায়গার, এবং সেটা অনুযায়ী তাদের ভ্যাকসিন আমরা নিব না, এই ধরনের হয়তো তাদের মধ্যে আছে। কিন্তু আমাদের দেশে আরেকটি সমীকরণ আছে রাজনৈতিকের থেকে। প্রথম দিকে ছিল বিশ্বাসের ক্ষেত্রে যে না এটা দেখা যায় না, আমার মনে হয় ভয়াবহতাটা টের পাচ্ছিলেন না সাধারণ মানুষরা সেই সময় ছিল। এখন কিছুটা সচেতন হয়েছে সাদাত হোসেন, উনি জার্নালিস্ট হিসেবে লক্ষ্য রাখছেন, সে যে কারণে বললেন যে খানিকটা মানুষ আগ্রহী হয়েছে। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে শাহাদাত, যে মানুষের মধ্যে ধর্মীয় এক ধরনের প্রবণতা, ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকেও কিন্তু এক ধরনের প্রবণতা ছিল যে বাঁচা মরার মালিক তো আসলে মানুষ না, কিন্তু চিকিৎসা তো একটি বিজ্ঞান, সেই জায়গা থেকে, এবং টিকা তো আসলে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত একটি ব্যবস্থা। তো সেই জায়গায় আসলে পরিবর্তন এসেছে কিনা, এটা যদিও একটি সামাজিক একটা অবজারভেশনের ব্যাপার, তো আপনার কি মনে হয় যে আগে থেকে অনেক পাল্টে গেছে, সবাই এখন টিকার ব্যাপারে আগ্রহী হয়েছে, নাকি সেই ব্যারিয়ারটা সাধারণ মানুষের মধ্যে, সেই মানসিক অবস্থাটা এখনো কিছুটা থেকে গেছে? বাংলাদেশে যখন আর্লিয়ার যখন টিকা কার্যক্রমটা শুরু হয়, অর্থাৎ ইন্ডিয়া থেকে প্রথম চালানটা যখন আসে, তখন কিন্তু বাংলাদেশে, আপনি তখন বাংলাদেশে ছিলেন, আপনি দেখেছেন সংবাদকর্মী হিসেবে, তখন কিন্তু টিকা নিয়ে নেশনটা দুই ভাগে বিভক্ত ছিল। টিকা কে নিবেন কে নিবেন না, কে নিবেন না। তো সেই সময়টাতে দ্বিধা বিভক্ত ছিল জাতি, এবং পক্ষ বিপক্ষ ছিল, এবং অনেকে ধর্মীয় দিক থেকেও কেউ হারাম হালাল এই বিষয়টাও সামনে টেনে এনেছিলেন। কিন্তু একটা সময় পরবর্তীতে দেখা গেল যখন আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু প্রথমে টিকা দেওয়ার ক্ষেত্রে এগিয়েছিলাম। বাংলাদেশে যখন ভারত থেকে টিকা এসেছিল, আমরা কিন্তু গণমাধ্যম কর্মীরাও একদম শুরুর সময়ে টিকা দিয়েছি, এবং টিকা দেওয়ার পর আমরাও এক ধরনের মানুষকে উদ্বুদ্ধ করেছি যে টিকা নেওয়া যেতে পারে, টিকা আমাদের জন্য প্রয়োজন, আমরা সেটা বুঝিয়েছি। পরবর্তীতে দেখা গেল যে আস্তে আস্তে টিকা দেওয়ার ব্যাপারে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে মতবিরোধ, বা শুরুর সময়ে ওই যে অনেকে এটাকে হারাম হিসেবে বলেছে যে এটা দেওয়া জায়েজ হবে না, এখানে হাবিজাবি অনেক কিছু, পরবর্তীতে এটা আস্তে আস্তে কিন্তু কেটে গেছে, এবং একটা সময় দেখা গেল যে আস্তে আস্তে এই টিকা রেজিস্ট্রেশনের জন্য প্রচুর মানুষ আগ্রহী হচ্ছে, এবং একটা সময় দেখা গেল যখন শুরুর সময় টিকা দেওয়ার জন্য খুব একটা বেশি মানুষের আগ্রহ ছিল না, পরবর্তীতে দেখা গেল টিকা দেওয়ার উপচে পড়া ভিড় প্রত্যেকটা হাসপাতালে। আমরা দেখেছি শুরুর সময় যেমন যদি বলি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, এবং করোনার জন্য স্পেশালাইজ যে হাসপাতালগুলো ছিল সেই জায়গাগুলোতে আসলে টিকা দেওয়ার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে। তো সেই সব প্রত্যেকটা জায়গাতেই দেখেছি একদম পরবর্তী সময়ে সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু সেই আগ্রহটা আমরা দেখেছি। এবং টিকা আপনি জানেন যে ঢাকা শহরে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ থাকেন,
নানা শ্রেণী পেশা, এখানে রিক্সা ঠিক পুলার তাই। থেকে শুরু করে শ্রমজীবী মানুষ থাকেন, তো তারাও কিন্তু, তাদেরও আমরা আগ্রহ দেখেছি। এবং ঢাকা শহরের বেশ কিছু জায়গায় আপনি জানেন যে টিকা দেওয়ার জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় জাতীয় পরিচয়পত্র সাথে, এবং একটা আমাদের ওয়েবসাইট আছে সুরক্ষা অ্যাপ বা সুরক্ষা জি ওয়েবসাইট, সেখানে একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু এই টিকাটা নিতে হয়। তো জি এই খেটে খাওয়া মানুষদের আমরা দেখেছি কিন্তু তারা যেই কম্পিউটারের ছোট ছোট দোকানগুলো আছে সেখানে তারা 20 টাকা 25 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছে। 20 টাকা জি 25 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে তারাও কিন্তু টিকা নেয়ার জন্য আগ্রহী হচ্ছেন। অর্থাৎ আমরা হাসপাতালগুলোতে যখন রিপোর্টিং করতে যাই, তখন আমরা দেখি কিন্তু নানা শ্রেণীর পেশার মানুষ কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। এবং পরবর্তী সময় এখন যেটা আমরা দেখছি যে আসলে ধর্মীয়গতভাবে যে বলা হয়েছিল যে হারাম হালাল, সেই বিষয়টা আসলে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে টিকা নেয়ার ক্ষেত্রে ব্যাপক আগ্রহ আছে। অন দ্য আদার হ্যান্ড, সরকারের পক্ষ থেকে টিকা দেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু মানে সবাইকে যে টিকার আওতায় নিয়ে আসার যে ক্যাপাবিলিটি, সরকার সেটা দিতে পারছে না। যে কারণে ঠিক একটা সংকট তৈরি হয়েছে, এবং সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যে দেশের সর্বোচ্চ সংখ্যক মানুষকে এই টিকা কর্মসূচির আওতায় নিয়ে আসার জন্য। যে কারণে সারা দেশ, আমার মনে হয় এখন আমাদের প্রত্যাশা এটাই থাকবে যে যারা যেটুকু যেখানে সুযোগ পাচ্ছেন, কারো যদি SMS আসে তাহলে তারা যেন টিকাটা নিয়ে নেন যত তাড়াতাড়ি সম্ভব, যেটুকু সম্ভব। এটাই এখন শেষ পর্যন্ত। আমরা অনেকটা শেষের দিকে। ডাক্তার জাকির রেজওয়ানা আনোয়ার, আপনার কাছে আরেকটি বিষয় আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ, যে যখন একেবারে বাধ্য হয় মানুষ তখন সেটা করে না। যেমন কোথাও ঢুকতে দেওয়া হয় না তখন যায় না, যে এখন এখানে মাস্ক পরতেই হবে, তাছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু এখনো বিধিনিষেধ আরোপ করা হয়নি, কিন্তু এই সময়টাতে ডিসেম্বর জানুয়ারি এই সময়গুলোতে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মানুষের একটা আগ্রহ বা মানে প্ল্যান গুলো এরকম সময় থাকে। আপনি জানেন যে ইউকে থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ইউকে যাতায়াত, এটাও কিন্তু এই সময়গুলোতে বেশি হয়। সাধারণ মানুষের এক ধরনের পরিকল্পনা থাকে। আপনার পরামর্শ কি থাকবে এটা কমিয়ে ফেলা এই সময়ে, এই অমিক্রনকে সামনে রেখে, অথবা এটাকে কোনো সাবধানতা অবলম্বন করা উচিত, নাকি এটা সম্ভব হলে বাদ দেওয়া উচিত? আপনার কোনো পরামর্শ আছে কিনা? কারণ ভ্রমণের মাধ্যমে এটা এফেক্টেড হওয়ার একটা সুযোগ থাকে। ধন্যবাদ। আমি বলছি, তার আগে ওই শাহাদাত ভাই যেটা বলছিলেন যে ওই হালাল হারামের ব্যাপারটা, হালাল হারাম, জি 30 সেকেন্ডস একটু বলি। প্রথম দিকে তখন প্রথম দিকে কিন্তু নানান ধরনের সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের গুজব উঠেছিল, এবং আপনি জানবেন যে মানে ইনফোডেমিক, যেটাকে মানে সত্য মিথ্যে নিয়ে যে প্রচারণা, যেগুলো ইনফোডেমিক আর প্যান্ডেমিক, আমি তো বলি যে দুটোই ডেঞ্জারাস। এবং হালাল হারামের বিষয়টা বোঝানোর জন্য বাংলাদেশে আমি অনেকগুলো জুম মিটিং, মানে বাংলাদেশে জুম মিটিং করেছি, এবং আপনাদের মাধ্যমে আপনারা এই এই তথ্যটা ছড়াবেন যে এই যে কম্পোনেন্ট গুলো আছে যে ভ্যাকসিনের ভিতরে, অনেকে বলে যে এর মধ্যে একটা পরসাইন জেলাটিন বা শুকরের দেহ থেকে জেলাটিন নেওয়া, এরকম কোনো ইনগ্রেডিয়েন্ট নেই। আপনারা এটা সবার মাধ্যমে ছড়াবেন। আপনি এখন আমাকে প্রশ্ন করেছেন ভ্রমণের ব্যাপারে। দেখুন, যখন আমি তাহলে ওইটার ব্যাপারে একটা বলে নিই, তাহলে ওইটার মধ্যে একটা যে শুকরের কোনো কিছু নেওয়া হয়নি, এটাতে আসলে হালাল হারামের এই প্রশ্ন তোলার কোনো অযৌক্তিক, বিষয়টি অযৌক্তিক এই আর কি। হ্যাঁ, কারণ হয় কি, মানে ভ্যাকসিনটা ট্রান্সপোর্ট করার জন্য, এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য, এটাকে স্টেবিলাইজ করার জন্য স্টেবিলাইজার হিসেবে অনেক সময় একটা পোরসাইন জেলাটিন কোনো ভ্যাকসিনে নেওয়া হয়, কিন্তু কোভিড এর কোনো ভ্যাকসিনের ভিতরে কিন্তু পোরসাইন জেলাটিনের কোনো কম্পোনেন্ট নেই। এটা একদম আপনি নিঃসন্দেহে সবাইকে বলতে পারেন। এখন আপনার প্রশ্নের উত্তরে আসছি আমি। যখন একটা ভেরিয়েন্ট নতুন আসে, যেমন অমিক্রনটা এখন নতুন আসলো, হ্যাঁ, যখন নতুন আসে তখন ওটাকে ট্রান্সমিশনটাকে স্লো ডাউন করার জন্য আমরা ভ্রমণে নিষেধাজ্ঞা দিই। এখন অমিক্রনের মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে সব দেশেই, মানে সব কন্টিনেন্টে, সব দেশে অমিক্রনের সংক্রমণটা এমন একটা মাত্রায় গিয়েছে যে এই স্টেজে আসলে ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়ে আর কোনো লাভ নেই। এখন মানে যেটাকে আমরা বলি যে কমিউনিটি ট্রান্সমিশন, একটা যদি আগে হতো যে না, যারা বিদেশ থেকে আসছে শুধু তাদের মধ্যেই আছে, এখন আপনি দেখবেন প্রতিটা দেশে, বাংলাদেশেও এমন লোক আপনি টেস্ট করলে পাবেন যারা অমিক্রন আছে, যাদের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, তারা ওই কমিউনিটিতে একজন থেকে আরেকজনে পেয়েছে। কাজে যখন কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে যায় তখন কিন্তু আর ট্রাভেল রেস্ট্রিকশন করে আর লাভ হয় না। কাজেই তবে ট্রাভেলে যে জিনিসটা হয় যে একদম ওঠার আগে, আমি যেটা বলি যে এই যে 72 ঘন্টা আগে একটা PCR টেস্ট করে ওঠা হতো আগে, যেটা সেটা না করে একদম যাওয়ার 12 ঘন্টা আগে অন্তত ল্যাটারাল ফ্লো টেস্ট করলেও এটা 100%
মানে গ্যারান্টিড না, কিন্তু তারপরে জাস্ট আগে ঘন্টা 24 ঘন্টার ভিতরে করে তারপর ফ্লাইটে ওঠা এবং ফ্লাইট থেকে আসার পরে যে কোয়ারেন্টাইন করা ঠিক মতো মেনটেন হলো কিনা ওই জিনিসগুলোর উপরে। এবং তারপরেও আমি বলবো যে যারা বিদেশে ভ্রমণ করতে চাইছেন তারা দ্বিতীয়বার ভাবুন যে আপনাদের ওখানে যাওয়াটা কি খুব এসেনশিয়াল। মানে বাবা মা মারা গেলে সেটা আলাদা কথা, কিন্তু মানে অনেকে বেড়াতে যাচ্ছেন, এই জিনিস এটা কি ঠিক এই মুহূর্তে খুব প্রয়োজন কিনা? যদি না হয় একটু কয়েকদিন অপেক্ষা করুন, পৃথিবী একটু সুস্থ হোক তারপরে যান। কিন্তু একেবারে সরকারি পর্যায়ে যেমন আপনি জানবেন যে ইউকেতে কিন্তু প্রথমে সাউথ আফ্রিকাকে ব্যান করে দেওয়া হয়েছিল, 8-10টা কান্ট্রি আফ্রিকাকে, কিন্তু তারপরে দেখা গেল যে ইউকেতেই এত বেশি কমিউনিটি ট্রান্সমিশন, তখন আবার সব রেড লিস্ট তুলে দেওয়া হলো। কাজেই এখন ওমিক্রনের যে অবস্থা, মানে আপনি প্রশ্নটা যেহেতু এখন করলেন, কাজে এখন আর ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়ে তেমন কোনো লাভ নেই। কিন্তু আপনি যদি প্রশ্নটা আমাকে 3 মাস আগে করতেন তখন আমি বলতাম যে না ঠিক আছে, ভ্রমণের নিষেধাজ্ঞা থাকবে। বুঝতে পারছি, অর্থাৎ এটা আসলে সময়ের সাথে সাথে বদলায়, এই মুহূর্তে খুব একটা প্রয়োজন নেই, কারণ হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন এর মধ্যে হয়ে গেছে। এটি হচ্ছে আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে, আমরা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, পর্যালোচনা জানলাম, তাতে আমার মনে হয় যে সাধারণ মানুষের অনেক কাজে লাগবে। বিশেষ করে জাকিরের জন্য আপনার পরামর্শগুলো আমরা মেনে চলার চেষ্টা করবো এবং সাধারণ মানুষকে আমরা এই অনুরোধগুলো রক্ষা করার জন্য অনুরোধ রাখছি। আপনার কাছ থেকে একটা অভিজ্ঞতা শুনবো এবারে, ঠিক প্রশ্ন নয়, আমার শেষ প্রশ্ন বা অভিজ্ঞতা শুনতে চাই। আমরা জানি যে আপনি চিকিৎসক হিসেবে এই পেশার সঙ্গে যেহেতু আছেন, এই যে পুরো পিরিয়ডটা প্রায় 2 বছরের কাছাকাছি সময় যে সমস্ত রোগী আপনি হ্যান্ডেল করেছেন, তাদের মধ্যে খুবই মনে দাগ কাটা যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে সেটা আপনার কাছে জানতে চাইবো জাকির রেজওয়ানা। তার আগে বলতে চাই, শাহাদাত হোসেনের আমরা জানি উনি নিজে রোগী এবং তিনি একেবারে প্রথম দিকে যখন বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের অভিজ্ঞতাই ছিল না আসলে আইসোলেশন করলে কি হয়, কেমন লাগে, একটা মানুষের মানসিক অবস্থাটা কোথায় যায়, বা পরিবার থেকে আলাদা থাকতে আসলে কতটা কাজে, এটা যে যেন ওই পরিস্থিতিতে যেতে না হয়, আমি সবাই এটা চাই, কিন্তু শেষ পর্যন্ত কাউকে যেতে হয়েছে, বাধ্য হয়ে যেতে হয়েছে। তো শাহাদাত হোসেন সেই অবস্থার শিকার হয়েছিলেন একেবারে গোড়ার দিকে। আপনার খুবই সংক্ষেপে কিন্তু সেই সময়টা সম্পর্কে আমি একটু জানতে চাই। তখন আপনি গণমাধ্যমে তুমুল ব্যস্ত, সেই সময় থেকে আপনাকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়েছিল এবং পরিবার থেকেও বিচ্ছিন্ন হতে হয়েছিল। সেই অভিজ্ঞতাটা যদি কিছুটা বলেন। আসলে এটা লম্বা একটা মানে হিস্ট্রি বলবো, লম্বা একটা গল্প, স্যাড হিস্ট্রি। তো ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছে একদম শুরুর সময় বাংলাদেশে যখন করোনা আসে, যখন বাংলাদেশে 100 জনের মতো করোনা আক্রান্তের সংখ্যা ছিল, তখন আমি এবং আমার ফ্যামিলি সহ, মানে তখন আমি রিপোর্টিং করার জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম, সেখান থেকে আমি সংক্রমিত হই মূলত। পরবর্তী সময় তখন আসলে করোনা মানুষের মধ্যে এমন মানে ভীতি, একটা ভীতিকর একটা পরিস্থিতি ছিল যে কারো করোনা হওয়া মানে সে মানে মরে যাওয়া বা চলে যাওয়া, এরকম একটা। তখন মানে আমি, আমার একটা 3 মাসের একটা সন্তান, আমার স্ত্রী, আমার ফাদার মাদার সবাই একসাথে করোনা আক্রান্ত হয়েছিলাম একদম শুরুর সময়। তো ওই সময় তো লকডাউন ছিল, তখন বাংলাদেশের সরকার করোনা আক্রান্ত হওয়ার পরে কন্টাক্ট ট্রেসিং এর জন্য ওই এলাকা লকডাউন করে দিত। তখন আমি, আমার শান্তিনগরে এখানে বাসা, আমাদের জন্য পুরা শান্তিনগরটা লকডাউন করে দেওয়া হলো। হসপিটালাইজ হলাম। হসপিটালাইজে আসলে সেই সময় করোনার জন্য চিকিৎসকরাও এতটা ভয় পেয়েছিলেন যে হাসপাতালগুলোতে অ্যাকচুয়ালি চিকিৎসার জন্য যে এই চিকিৎসা পদ্ধতি বা বলবো সেটাও কিন্তু তখন অ্যাকচুয়ালি হয়নি যে অ্যাকচুয়ালি এই চিকিৎসা পদ্ধতিটা কি হবে। তখন হসপিটালাইজ হয়েছিলাম। হসপিটালাইজে আসলে কোনো ধরনের সেবা ছিল না, মানে ভীতিকর একটা পরিস্থিতি। এই শহরে আমরা যখন তখন রিপোর্টিং করেছি তখন দেখেছি যে মানে পুরো রাস্তাতে একটা মানুষ আমরা খুঁজে পাইনি। সবকিছু মিলে মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। পরবর্তীতে কোভিড ভালো হওয়ার পরেও পরবর্তীতে আবারও মাঠে ফিরেছি, আবারও সেই সাধারণ মানুষের এই করোনা আক্রান্তে মানুষের খবর সংগ্রহ করেছি, খবর দিয়েছি। সবকিছু মিলিয়ে মনে হয়েছে যে আসলে মানুষের মধ্যে আরো এই করোনা আমাদেরকে যেটা শিখিয়েছে যে আমাদের মধ্যে যে কিছু নিয়ম শৃঙ্খলা সবসময় মেনে চলা উচিত। যেমন এই যে 2 বছর ধরে এই যে করোনা প্রথম আসলো, এরপর ডেল্টা ভেরিয়েন্ট, এখন আবার ওমিক্রন, হয়তোবা এরপর কোনো একটা হতে পারে। তো এই কারণে সবসময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আমার কাছে মনে হয়েছে। এবং আমাদের চিকিৎসক আপা উনি নিশ্চয়ই আমাদের পরামর্শ দিবেন। এবং আমি যতদূর জানি যে আমাদের
যে দৈনন্দিন জীবন যাপনের যেই ব্যাপারগুলো আছে সেই জায়গাগুলো কিছু পরিবর্তন নিয়ে আসা উচিত। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, মাস্ক পরে থাকা উচিত, সর্বোপরি স্বাস্থ্য সচেতন থাকা উচিত। তাহলেই হয়তোবা এই যে অসুস্থ পৃথিবী থেকে আমরা হয়তোবা কিছুটা হলেও পরিত্রাণ পাবো, এবং আমরা আশা করছি সৃষ্টিকর্তা নিশ্চয়ই এই অসুস্থ পৃথিবীকে খুব শিগগিরই মানে সুস্থ করে দিবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার এই অভিজ্ঞতাটা আমি জানি আমার দর্শকদের সাথে শেয়ার করার জন্য আমি একটু আপনাকে আহ্বান জানালাম। এর মধ্যে দিয়ে আমরা শেষ সময়ে এসে ডাক্তার জাকির রেজওয়ান আনোয়ার, তাহলে কি শেষ পর্যন্ত ব্যাপারটা এরকম একের পর এক ভ্যারিয়েন্ট আসতে থাকবে, আমরা করোনার মধ্যেই থাকবো নাকি মুক্তি আছে, সেইটি একটু যদি সংক্ষেপে বলেন, আর সাথে আপনার কোনো একজন রোগীর সাথে অভিজ্ঞতা যদি আপনি বলেন, বা এখানকার চিকিৎসা ব্যবস্থার দেখতে যে আপনার বলতে ইচ্ছে করে এরকম যদি কোনো গল্প থাকে। আচ্ছা, আমি গল্পটাই মানে এত মর্মস্পর্শী একটা গল্প, সেটাই আগে বলি, তারপর আমাদের জন্য স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে বিষয়টা পরে বলি। তো এটা আমি বলছি একদম প্রথম দিককার কথা, যখন আমরা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি এবং এই রোগটা সম্পর্কে আমরা জানতাম না, যথেষ্ট পিপি, মানে একটা বিভীষিকাময় অবস্থা। প্রথম দিকে যেটা ছিল, একদম প্রথম দিকের কথা বলছি আমি, ধরেন 2020 প্রথম হাফের দিকে কথা বলছি, তখন পুরো লকডাউন ছিল, ইউকের কথা। এমনিতে তো তখন মানে কাজের চাপ, তারপরে এই যে মিডিয়াতে সকাল বিকাল মানে ফাঁকে ফাঁকে কথা বলছি, বিভিন্ন জুমে কথা বলছি, ব্যক্তি পর্যায়ে সারাদিনই ফোন আসছে, আপা কি করবো না, বাঙালিরা মানে হ্যাঁ জিপির সাথে অ্যাপয়েন্টমেন্ট করে পাচ্ছে না, হসপিটালে মানে এই ব্রিটেনের মতো দেশে অ্যাম্বুলেন্সের লাইন, মানে অ্যাম্বুলেন্সের লোকদেরকে ঢুকাতে পারছে না হসপিটালে, অ্যাম্বুলেন্সে রেখে রেখে হসপিটালে করছে। তা একজন আমাদের সাংবাদিক বন্ধুই, উনি মানে একটা 24 ঘন্টার আমি একটা ঘটনা বলি, উনি একজন আমার সাথে, আমি নাম মেনশন করতে চাই না, আমার সাথে সংবাদ পাঠ করেন, হ্যাঁ, তো উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তো উনাকে তখন আবার কোনো অ্যাটেন্ডেন্স কিন্তু যাওয়ার নিয়ম ছিল না, যে হাসপাতালে আর কাউকে ঢুকতে পারবে না, শুধু রুগীই যাবে। উনি গিয়েছেন, তো উনি গিয়ে কি করবেন না করবেন, আমাকে রাত 9টা থেকে ফোন করছেন, রাত্রি 2:30 পর্যন্ত আমি ওনাকে বলছি এটা নার্সকে এটা বলেন, এটা বলেন, ওটা বলেন, এই গেল। মাত্র একটু শুয়েছি, সকাল 5টার দিকে আরেকজন বাঙালি, তিনিও সংবাদকর্মী, মানে এই ঘটনাটা 3জনই সংবাদকর্মী বাঙালি, এই জন্য আপনি রিলেট করতে পারবেন বেশি। তো ভোর 5টায় উনি বলছেন যে আপা আমার তো এরকম, আমার বাড়িতে তো কেউ নাই, তো আমার তো এইগুলো কিছু খাবার দাবার মানে ন্যূনতম খাওয়ারও নাই, এটা প্যারাসিটামল নাই। তখন কি করলাম, ওখানকার লোকাল একজন কাউন্সিলর, তাকে আমি ফোন করে বললাম, তাকে অত ভালো চিনি না, উনি বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়, উনাকে আমি বললাম যে ভাই বিপদে পড়ে এরকম আপনাকে বলছি। তো উনি খুব খুশি হয়েছে, বলছে আপা আপনি আমাকে ফোন করেছেন, খুব খুশি হয়ে গেছে। আমি বললাম ভাই ওই অমুক ঠিকানায় আপনি কি এটা পৌঁছে দিতে পারবেন? দেখেন পৃথিবীতে যে কত ভালো মানুষ আছে, এটা মানে এখনো পৃথিবী অনেক সুন্দর। উনি না মানে জাস্ট আমার একটা ফোন কলে, উনি জীবনের ঝুঁকি নিয়ে, তখন মানুষ বাড়ি থেকে বেরোয় না, উনার ছোট ছোট বাচ্চা আছে, উনি বাজার থেকে কিনে, আমার এখনো মনে হলে কান্না আসে, উনি বাজার থেকে কিনে পৌঁছে দিয়েছেন। মাত্র আমি তখন মানে কাজে যাব, এর ভিতরে আরেকজন ফোন করলেন, উনি বললেন যে আপা আমার মাকে তো গতকালকে নিয়ে গেছে, বৃদ্ধা মহিলা, উনাকে তো আইসিইউতে বলে নিয়ে গেছে। তো উনি তো ইংরেজি বলতে পারে না, খুব হাউমাউ করে কাঁদছেন যে আপা আমার মা কিভাবে বলবে, ওনার কি কষ্ট। তা আমি আবার তখন বলছি যে ভাই আইসিইউতে গেলে আর ভাষা লাগে না, তখন আর মুখে বলার কিছু নাই, যন্ত্র দিয়ে ওনাকে ট্রিটমেন্ট করা হবে। বলে যে না আপা তবুও একটু বলেন না, আমার মা 24 ঘন্টা হয়েছে গেছে, আমরা কোন রকম ফোন করে ডাক্তারদের পাচ্ছি না, মানে তখন ডাক্তারও তো ব্যস্ত। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন আপনাদের সব পার্টিকুলার্স, উনি ডেট অফ বার্থ, ঠিকানা সবকিছু দিলেন। আমি ফোন করলাম, খবর নিলাম, খবর নেওয়ার পরে মানে জানতে পারলাম যে উনার মা 5 মিনিট আগে মারা গেছেন। মানে আমার এত খারাপ লেগেছে যে 24 ঘন্টা হয়েছে জানতে পারে না, আমার তখন মানে বলতে হলো যে আপনার মা মারা গেছেন। মানে ওই দিনটা মানে আমার ওই সময়টা না আমি শুধু টেক অ্যাওয়ে দিয়ে খেতাম, আমার রান্না করার সময় ছিল না বাড়িতে। মানে এইরকম মানে মানুষ মারা যাচ্ছে, মানে বাড়ির কাউকে দেখতে পাচ্ছে না, অচেনার ডাক্তার নার্সের হাত ধরে ধরে মারা যাচ্ছে, মৃত্যুর সময় একজন মানে আপন কাউকে পাচ্ছে না। এটার মতন মানে এটা মনে হলো আমার মানে গায়ের লোম এখনো একদম মানে অন্যরকম অনুভূতি আর কি। আর আপনি যে পরামর্শের কথা বললেন, হ্যাঁ মানে এরকম আমাদের এত মানে প্রফেশনাল লাইফে এরকম দেখিনি জীবনে, মানে এরকম একটা অদ্ভুত সারা বিশ্বে, বিশেষ করে উন্নত বিশ্বে এটা দেখবো কখনো ভাবিনি। তার পরামর্শটা আমি যেটা বলতে চাই, বিশেষ করে বাংলাদেশের মানুষদের জন্য বলতে চাই যে, এবং সারা বিশ্বের জন্যই বলতে চাই, বিশেষ করে বাংলাদেশের জন্য, যে দেখেন এই ভ্যারিয়েন্টটা যে শেষ তাও না, হয়তো এটা ওমিক্রন ভ্যারিয়েন্ট আমরা জানি যে একটু হয়তো কম ভিরুলেন্ট,
এবং এটা যদি পুরোপুরি ডেল্টা ভ্যারিয়েন্টকে রিপ্লেস করে তাহলে এই ওমিক্রনটা অভিশাপ না হয়ে আশীর্বাদও হতে পারে যদি এটার ভিরুলেন্স ভয়াবহতা কম হয়। কিন্তু যেটাই হোক, ফার্দার প্যান্ডেমিক যাই হোক, আমি বলবো যে এই সময়ে কিন্তু প্রতিটি মানুষকে তার নিজের ইমিউনিটিটা বাড়ানোর জন্য একদম মানে প্রত্যেকটা মানুষকে নিজের স্বাস্থ্যের জন্য একটা সৈনিক হতে হবে, যে আমাকে যে কোনো রোগ আসুক আমার সেটা মোকাবেলা করতে হবে। তিনটা অনেকগুলো উপদেশ দিতে পারি, তিনটা উপদেশ আমি বলতে চাই। একটা হচ্ছে ঘুম। আমরা কিন্তু ঘুমটাকে খুব মানে প্রাধান্যই দিতে চাই না, রাত 2-3টে পর্যন্ত জাগি, ঘুম একটু কম ঘুমিয়ে চলি ফিরি, ফাংশন তো করতে পারছি, কিন্তু একটা সাউন্ড স্লিপ রাতে হওয়া কিন্তু আপনার ইমিউনিটি লেভেলটাকে বাড়ায়। ঘুম 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে আপনি নিউট্রিশাস ফুড খাবেন, বিশেষ করে ভিটামিন ডি এবং জিঙ্ক, এগুলো রেগুলার খাবেন। আপনার ডাক্তারের প্রেসক্রিপশনের দরকার হবে না, আপনি কিনে বাজার থেকে খেতে পারেন। কারণ হচ্ছে যে আমাদের ত্বকের মতো রং যাদের, তারা কিন্তু ভিটামিন ডি কম তৈরি করে সূর্যের থেকে। আর আমাদের মানে পুরো বিশ্বেই মানুষের কিন্তু ভিটামিন ডি এর অনেক কমতি আছে। ইভেন আপনার যেসব ভারতে এই যে সারা বছর রোদ থাকে, সেই দেশেও কিন্তু মানুষের ভিটামিন ডি স্বল্পতা আছে। এবং ভিটামিন ডি অল্প থাকা মানে হচ্ছে আপনি সহজে আক্রান্ত হবেন, আপনি আক্রান্ত হলে অনেক দিন ভুগবেন। কাজে ভিটামিন ডি, জিঙ্ক আপনি খেতে থাকেন কয়েক মাস। তৃতীয় আরেকটা হচ্ছে যে আপনাকে কোনো ভারী এক্সারসাইজ করতে হবে না, কার্ডিও করতে হবে এমন কোনো কথা নেই। তো একটুখানি হাঁটা, আপনার বাড়ির সামনে একটু চক্কর দিয়ে হাঁটলেন 15-20 মিনিট, হালকা কিছু করা, হ্যাঁ, স্ট্রেচিং করলেন, এরকম এই 3টে জিনিস যদি আপনি করেন আপনার ইমিউনিটি অনেক বাড়বে। কাজে প্রত্যেকে যেন আমরা মানে একদম তৈরি থাকি, আমার হেলথের স্টুয়ার্ড আমাকে এখন আমার স্বাস্থ্যের মানে এই কোভিড যদি আমাদেরকে একটা জিনিস শিক্ষা দেয়, এটা যেন হয় যে মানে আমরা যেন হেলথ যখন থাকে, ডিজিজ না হলে কিন্তু আমরা ওই গুড হেলথের ভ্যালুটা বুঝি না। জিনিসটা আমরা আমাদেরকে বুঝতে হবে, এটা যেন আমরা শিক্ষা নিই এবার। অনেক ধন্যবাদ। আমরা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জিনিস জানলাম, বিশেষ করে শেষ সময় যে পরামর্শগুলোর কথা বললেন আপনি, 3টি পরামর্শের কথা আমার মনে হয় যে দর্শক আপনারা শুনেছেন এবং এটি চর্চার মধ্যে রাখবেন প্রত্যেকের জীবনে। এবং 2টো অভিজ্ঞতা শুনেছি আমরা আজকে আমাদের 2জন অতিথির কাছ থেকে, একজন শাহাদাত হোসেন তার নিজের জীবনে ঘটে যাওয়া, আর আরেকটা হচ্ছে ডাক্তার জাকির রেজওয়ানা আনোয়ার, তিনি বলেছেন যে তিনি প্রত্যক্ষ করেছেন যে আরেকজন রোগী যাকে খবর নিতে তাকে বারবার ফোন করছিলেন, তিনি যখন হাসপাতালে জানতে চেষ্টা করলেন তখন জানলেন তিনি মারা গেছেন। কাজে এইরকম ভয়াবহ পরিণতি এবং মানুষ স্বজন হারাচ্ছে এবং একের পর এক এবং অনেক বড় সংখ্যায়, সে কিন্তু চাইলে আমরা নিজেরা সেখান থেকে দূরে থাকতে পারি। মৃত্যুর থেকে কোনো উৎসব বড় নয়, মৃত্যুর থেকে কোনো ভ্রমণ নিশ্চয়ই বড় নয়। সেসব সময় সাবধান থাকা এবং সামান্য একটু সাবধান থাকলেই সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি বা মুক্ত থাকতে পারি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং ওমিক্রনকে জয় করবেন সারা পৃথিবীর মানুষ, এটি আমাদের প্রত্যাশা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে শূন্য রেখায় সময় দেওয়ার জন্য। শাহাদাত হোসেন এবং ডাক্তার জাকির রেজওয়ানা আনোয়ার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।